নতুন নয় পুরনো বাসগুলো রং করে চালু হচ্ছে রাজধানী কোম্পানি ভিত্তিক বাসের পাইলট প্রকল্প। আধুনিকায়নে ৩ লাখ টাকা করে পাবেন মালিকরা। সীমান্তের প্রত্যন্ত গ্রামে আইনশৃঙ্খলা রক্ষায় ভরসা বিজিবি, মৌলিক অধিকার রক্ষা সহ নানা কারণে টহল ও নিরাপত্তা জোরদার বাহিনী। গুলিস্তানের সুন্দরবন মার্কেটে সিটি কর্পোরেশনের অভিযান, ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ। বিপুল অঙ্কের টাকার বিনিময়ে নবায়ন করতেন দোকান মালিকরা। দেশে করোনা নতুন ধরন শনাক্ত হলেও উদ্বেগের কিছু নেই মত বিশেষজ্ঞদের। নতুন স্ট্রেনের সংক্রমণ ফ্রান্সেও, ভ্যাকসিন নিয়ে তোড়জোড় নানা প্রান্তে। চলে গেলেন কোথাও কেউ নেই বদিখ্যাত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। সাংস্কৃতিক অঙ্গনে শোক, জানাজার পর বনানী কবরস্থানে দাফন। সূর্য উঠলেও উত্তরাঞ্চলে ঠান্ডা বাতাসের প্রকোপ, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। রোববার থেকে সারা দেশে শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষে ভারত পিছিয়ে ১৫৯ রানে। পাকিস্তানের বিপরীতে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২২২ রান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সাথে আছে আমি ফারদাস জুই। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। নতুন বাস এখনই নয়, পুরনো বাসগুলোকে রংচং করেই রাজধানী ঘাটারচর থেকে মতিঝিল রুটে চালু হতে যাচ্ছে কোম্পানি ভিত্তিক বাসের পাইলট প্রকল্প। সংশ্লিষ্টরা জানান, বিদ্যমান বাসগুলোকে আধুনিকায়ন করতে প্রত্যেক বাস বাবদ ৩ লাখ টাকা করে লোন পাবেন মালিকরা। আগামী ১ এপ্রিল থেকে ঘাটারচর মতিঝিল রুটে চালু হতে যাচ্ছে এই পাইলট প্রকল্প। বাকিটা জানাচ্ছেন প্লাবন রহমান। জোরে সোরে এগুচ্ছে রাজধানীর বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের কাজ। কমিটির সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর ঘাটারচর থেকে মতিঝিল রুটে কোম্পানি ভিত্তিক পাইলট প্রকল্প চালু করতে প্রস্তুতি চলছে। সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, রজনীগন্ধা, সিটি লিংক সহ অন্তত 5টি কোম্পানির 50 জনের বেশি মালিকের অন্তত 165 বাস চলছে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড রুটে। বিদ্যমান এসব বাস দিয়েই ঘাটারচর মতিঝিল রুটে কোম্পানি ভিত্তিক বাসের পাইলট প্রকল্প চালু করতে চান কর্তৃপক্ষ। এসব জরাজীর্ণ বাসের উপর ভর করে এই ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত রুটে বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের পাইলট প্রকল্প চালু হতে যাচ্ছে। তবে এসব বাসেই লাগানো হবে নতুন রং। পুরনো এসব বাসগুলোকেই ভেতরের সিট সহ যতটা সম্ভব নতুনত্ব আনার চেষ্টা করছে কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে শুরু হতে যাওয়া এই রুটের সব বাসকে সবুজ রং করা হবে। বাসের ভেতরের দুরবস্থা পরিবর্তন করে নতুন করতে স্বল্প সুদে প্রত্যেক বাস বাবদ 3 লাখ টাকা করে লোন পাবেন মালিকরা। অনেকে ভাবছে যে এখানে নতুন বাস দিয়ে শুরু করে না কেন। নতুন বাস দিয়ে এই মুহূর্তে শুরু করতে গেলে অনেক সময় লাগবে। প্রতি গাড়ি প্রতি 3 লক্ষ টাকা করে ব্যাংক ঋণ দেওয়া হবে এবং সেটা 4.5% ইন্টারেস্টে 2 বছরের মধ্যে পরিশোধযোগ্য। সেই টাকা দিয়ে গাড়িগুলোকে আধুনিকরণ করা হবে, তারপরে গাড়িগুলো রুটে যাবে। বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামে প্রত্যেক চালক হেল্পারকে নিয়োগপত্র দেওয়ার কথা থাকলেও পাইলট প্রকল্পে তেমনটা হবে কিনা এখনও নিশ্চিত না। তবে পাইলট প্রকল্প চালুর আগে এই রুটে বাস স্টপেজ টিকিট কাউন্টার করে দিচ্ছে 2 সিটি কর্পোরেশন। কোম্পানি যদিও ফুল ফ্লেজেড জয়েন্ট স্টক কোম্পানি হচ্ছে না, তারপরেও শ্রমিকদেরকে, ড্রাইভারদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, তাদেরকে বেতন ভিত্তিক চালাতে হবে, তাদের ড্রেস কোড থাকবে। এখনও ডেইলি বেসিসে আমরা আগে আপাতত শুরু করব, পরবর্তী পর্যায়ে ওইটাকে আমরা মান্থলি বেসিসে নিয়ে যাব। এমন সিদ্ধান্তে খুশি ঘাটারচর রুটের পরিবহন শ্রমিক যাত্রীরা। কথা কাজের মিল দেখতে মুখিয়ে তারা। মালিকও পয়সা পাবে, সব দিক দিয়ে সুবিধা হইব। সরকার যদি যেভাবে বলতেছে কাজটা যদি সেভাবে হয়, সরকারের ছত্রছায়ায় থাকাই ভালো। বাসের পিরাপিরি তো এক কোম্পানি হলে ভালো হয়। সব মিলিয়ে পাইলট প্রকল্প কতটা শৃঙ্খলা ফেরাতে পারে ঘাটারচর মতিঝিল রুটে তা দেখতে অপেক্ষায় থাকতে হচ্ছে আরও অন্তত 4 মাস। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। রাজশাহী শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরের চরখানপুর গ্রামের মানুষ অনেক মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এমনকি কয়েক বছর ধরে তারা পুলিশও কখনো চোখে দেখেনি। অভিভাবক হিসেবে শুধুমাত্র বিজেপিকেই চেনে। এসব এলাকার সীমান্তের টহল ও নিরাপত্তা জোরদার করেছে বিজেপি। বিস্তারিত দেখুন মৌ খন্দকারের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন লিটন বাবু। ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া গ্রাম চরখানপুর।
যেখানে প্রায় ২৫০০ মানুষের বসবাস। পদ্মা নদী দিয়ে বিচ্ছিন্ন এই গ্রামটিতে যাতায়াতের একমাত্র উপায় নৌকা। আশেপাশে হাট বাজার না থাকায় এখানকার বাসিন্দারা নির্ভরশীল রাজশাহী শহরের উপর। বর্ষাকালে নদীপথে যাতায়াত কিছুটা সহজ হলেও শুষ্ক মৌসুমে ভোগান্তির শেষ নেই। ভারতীয় সীমান্তের কিছু অংশ পাড়ি দিয়ে আসতে হয় খিদিরপুর খেয়াঘাটে। এর কিছুটা পথ নৌকায় ও পরে পায়ে হেঁটে রাজশাহী শহর। এখানে তো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই, যেখানে বিক্রি করে দেবে নিয়ে চলে যাবে, এখান থেকে যাই আমাদেরকে বিক্রি করতে হয়। আর সামান্য অল্প একটু জায়গা আছে, জায়গাটার মধ্যে আমাদের বাস করা খুব সমস্যা। বর্ডার এলাকায় বিজিবি না থাকলে আমরা থাকতে পারবো না। তো সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ যেন খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সেই জন্য বিজিবি তাদের এই টহল অব্যাহত রেখেছে। সীমান্ত পাহারার পাশাপাশি চরের মানুষের নিরাপত্তায়ও তৎপর রয়েছে বিজিবি সদস্যরা। রাজশাহীর বিজিবি অধিনায়ক বলছেন, চরটিকে ঘিরে নতুন পরিকল্পনা রয়েছে, প্রয়োজনে আরও সদস্য সংখ্যা বাড়ানো হবে। যারা নদীর ওই পারে চরাঞ্চলে যারা থাকে সেই জায়গাগুলোতে আমাদের যে পোস্টগুলো থাকে, বিওপি থাকে, সেখানে আমাদের জনসংখ্যাটা এমনিতেই একটু তুলনামূলকভাবে বেশি থাকে। তার চেয়েও বড় কথা, আমাদের এখানে যে চরাঞ্চল এলাকাতে খুব একটা কাঁটাতারে বেড়া নেই, তো যার কারণে তাদের সার্বিক নিরাপত্তাটা দেখার দায়িত্বটা কোনো পরোক্ষভাবে আমাদের উপরেই চলে আসে। 24 ঘন্টা আমাদের বিজিবির সদস্যরা কিন্তু এই শূন্য লাইনের এলাকার পাশেই থাকে। এছাড়া সীমান্ত জটিলতায় স্থানীয়দের যোগাযোগ দুর্ভোগ লাঘবে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর কাছে প্রস্তাবনা পাঠানোর কথাও জানান তিনি। মৌ খন্দকার, নিউজ 24, রাজশাহী। হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিতের পর আবারও শুরু হয়েছে রাজধানীর সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন উপসচিব ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে দুপুর 12টার দিকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। এর মধ্যে সেখানে থাকা 300 অবৈধ দোকান উচ্ছেদ করেছে কর্পোরেশন। সিটি কর্পোরেশন বলছে, মার্কেটটিতে বৈধ দোকানের সংখ্যা 979টি। নকশার বাইরে পার্কিং, লিফট ও হাঁটা চলার জায়গায় 753টি অবৈধ দোকান বসিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। অবৈধ দোকান মালিকদের দাবি, তারা বিপুল টাকা দিয়ে এসব দোকান কিনে নিয়মিত লাইসেন্স নবায়ন করেছেন। এখানে অবৈধ বলতে কোনো শব্দ নাই, এখানে সিটি কর্পোরেশনের বরাদ্দকৃত দোকান আমরা নিছি। মার্কেট পরিচালনা কমিটিতে যারা ছিলেন এদের মাধ্যমেই সিটি কর্পোরেশনের কিছু লোক আমাদের দোকানটি দিয়েছে। এই সমস্ত জায়গায় যেখানে ইউটিলিটি ফ্যাসিলিটিসগুলো থাকার কথা, সেখানে যে দোকান রয়েছে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এগুলো অপসারণ করছি। দর্শক, রাজধানীর সুন্দরবন স্কয়ার মার্কেটে অবৈধ দোকান ভাঙা নিয়ে জড়ো হয়েছেন দোকানদাররা। সেখানে আছেন সহকর্মী হাবিবুল ইসলাম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাবিব, ইতিমধ্যে অভিযানে 300 দোকান উচ্ছেদ করা হয়েছে, কি বলছেন দোকানদাররা? সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। জুই, আসলে এখানকার পরিস্থিতি এমন যে যারা দোকান মালিক দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে এখানে দোকান কিনে তারা এখানে ব্যবসা পরিচালনা করে এসেছেন, তারা অনেকেই আজকে অনেকটা নিঃস্ব। তাদের আসলে আর্তনাদ অনেকটা মানে বিমর্ষ একটা অবস্থা। কারণ যদি একটু বিশ্লেষণ করি, আপনি দেখছেন যে দোকানগুলো ভেঙে ভেঙে এই যে ট্রাকে মালগুলো উঠানো হচ্ছে। সিটি কর্পোরেশন হঠাৎ করে এই উদ্যোগ, তারা হতবিহ্বল হয়ে পড়েছেন। তারা বলছেন যে আসলে একজন ব্যবসায়ী হিসেবে সারা বিশ্ব যখন করোনার ছোবলে মানুষের জরাজীর্ণ অবস্থা, ঠিক তখন এই ধরনের হঠাৎ করে আচমকা অভিযান পরিচালনা তাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ। তারা পথে বসে যাবেন এমনটি তারা আকুতি করছেন। এবং তারা যে বিষয়টি বলছেন যে আসলে সিটি কর্পোরেশন যে অবৈধ দোকান উচ্ছেদ করছে, কিন্তু এখানে যারা দোকানি বা দোকানের মালিক পক্ষ তারা বলছেন যে আসলে এটা অবৈধ নয়। কারণ সময়ের পরিক্রমায় যে মেয়র বা সেই মেয়রের প্রশাসন, সিটি কর্পোরেশনের প্রশাসন এসেছেন, তারা আসলে বৈধতার ভিত্তিতেই এই দোকানগুলো বরাদ্দ দিয়েছিলেন এবং সেই দলিলপত্র, তাদের সেই ডকুমেন্টগুলো তারা আমাদের সামনে উপস্থাপন করছেন। তারা বলছেন যে একেবারেই সিটি কর্পোরেশনের এক ধরনের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়েই তারা বৈধভাবে পরিপূর্ণভাবে তারা এই নিয়ম কানুন মেনেই তারা এই দোকানগুলো পেয়েছিলেন। তবে অস্থায়ীভাবে এই দোকানগুলো তারা বরাদ্দ পেলেও তারা তাদের আকুতি যে এই দোকানগুলো উচ্ছেদ হতে পারে, অবৈধ হলে অবশ্যই উচ্ছেদ হবে, কিন্তু তারা চাইছেন যে আসলে এই দোকানগুলো উচ্ছেদের আগে তাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হোক। এবং যেহেতু এই যে ভবনটা, এই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, এটি এখন রয়েছে মোট 5 তলা এবং
এই 5তলা ভবনটি কিন্তু আসলে 16তলা মূলত এর ফাউন্ডেশন করা, কিন্তু 16তলা আজও পর্যন্ত হয়নি, মাত্র 5টি তলা হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে এই যে অবৈধ দোকানগুলো ভাঙা হচ্ছে, এটি মূলত আন্ডারগ্রাউন্ডেই বেশি ভবনের, যেখানে গাড়ি পার্কিং থাকার কথা ছিল। তো এই গাড়ির পার্কিং এর জায়গাটি আসলে দোকানে পরিপূর্ণ করে, এটি যেমন অন্যায় হয়েছে এবং এটি ভবনের নকশা জালিয়াতি করা হয়েছে, মানুষের পরিবেশ নষ্ট করা হয়েছে, ঠিক তেমনি এটাও সত্য যে তাদেরকে পর্যাপ্ত সময় দিয়ে যদি এই ভবনের তারা চাইছেন যে পুনর্বাসনের জন্য ভবনের উপরে যে জায়গাগুলো রয়েছে সেখানে দোকান আরও বাড়িয়ে তাদেরকে পুনর্বাসন করা যেতে পারে। তো এই ছিল মোটামুটি আমার কাছে সুন্দরবন সুপার মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদের সর্বশেষ। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলিস্তান থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম। করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে আবারও বিপাকে বিশ্ববাসী। নতুন স্ট্রেইনের দেখা মিলেছে ফ্রান্সেও। আক্রান্ত ফরাসি নাগরিক গেল 19 ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর। সে হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছে বিবিসি। এদিকে সারা বিশ্বে বিমান যোগাযোগ বন্ধের পাশাপাশি লকডাউনে গেছে বহু দেশ। জারি হয়েছে বাড়তি স্বাস্থ্য সতর্কতা। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে আগতদের 72 ঘন্টার মধ্যে কোভিড টেস্টে নেগেটিভ রিপোর্ট আসলেই ঢুকতে দেওয়া হবে বলে জানানো হয়েছে। একইভাবে চীনের বাইরে ভ্রমণকারীদের জন্য 21 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে হংকং। গেল 24 ঘন্টায় সারা বিশ্বে আক্রান্ত হয়েছে 4,72,000। এ নিয়ে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা 8 কোটি ছাড়িয়ে গেল। আর মোট প্রাণহানি হয়েছে 17,57,000 মানুষের। অনুমোদনের পরে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে ফাইজারের ভ্যাকসিনের সরবরাহ। এরই মধ্যে ইটালি ও গ্রিসে পৌঁছেছে ওয়ার্কিন ফার্মাসিউটিক্যালসের প্রথম চালান। দক্ষিণ কোরিয়া ফাইজার ও জনসন অ্যান্ড জনসনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এদিকে শুক্রবার ফাইজারের টিকা গ্রহণ করেছেন সৌদি যুবরাজ সালমান। অন্যদিকে 7,000-এর বেশি স্বেচ্ছাসেবীর উপর পরীক্ষার পর চীনের সিনোভ্যাকের টিকা 91.25% কার্যকর বলে ঘোষণা দিয়েছে তুরস্ক। নাহিদ সিহানের ডেস্ক রিপোর্ট। গেল সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন পাবার পর এবার এর জোটভুক্ত দেশগুলোতে ফাইজারের ভ্যাকসিন সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার ফাইজারের প্রথম চালানটি পৌঁছে ইতালি ও গ্রিসে। ইতালিতে 9,750 ডোজ টিকা পৌঁছানোর পর রোববার থেকে এই টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে দেশটি। এছাড়া গ্রিসও সমপরিমাণ টিকা পেয়ে 27 ডিসেম্বর শুরু করছে টিকাদান। গত সপ্তাহ থেকে সৌদি আরবে টিকাদান কর্মসূচি শুরুর পর শুক্রবার ফাইজারের ভ্যাকসিন গ্রহণ করলেন প্রিন্স সালমান বিন আব্দুলাজিজ। নিজ দেশের 1,60,00,000 মানুষের জন্য ফাইজার ও জনসন অ্যান্ড জনসন কোম্পানির ভ্যাকসিন আমদানিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে দক্ষিণ কোরিয়া। আরেক মার্কিন ফার্মাসিউটিক্যালস মডার্নার সঙ্গেও তাদের আলোচনা চলছে বলে জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা। এছাড়া অ্যাস্ট্রাজেনেকার সঙ্গেও চুক্তি অনুযায়ী জানুয়ারিতেই ভ্যাকসিনের প্রথম চালান হাতে পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এদিকে চীনা কোম্পানি সিনোভ্যাক উদ্ভাবিত ভ্যাকসিন করোনাভ্যাক 91.25% কার্যকর বলে জানিয়েছে তুরস্কের স্বাস্থ্য দপ্তর। দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞরা জানান, তুরস্কের 7,371 জন স্বেচ্ছাসেবীর শরীরে টিকাটির পরীক্ষা শেষে এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন তারা। এরই মধ্যে তুর্কি সরকার সিনোভ্যাকের সঙ্গে 5 কোটি ডোজের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। চলে গেলেন কোথাও কেউ নেই এর বদি চরিত্রের অভিনেতা আব্দুল কাদের। শনিবার সকাল 8:20 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়ার কারণে 20 ডিসেম্বর দেশে ফেরেন কাদের। 21 ডিসেম্বর তার শরীরে করোনা শনাক্ত হয়। পরিবারের সদস্যরা জানান, আব্দুল কাদেরের মরদেহ নেওয়া হয়েছে আল মারকাজুল ইসলামী হাসপাতালে। সেখান থেকে বেলা 2টায় নেওয়া হবে মিরপুরে তার নিজ বাসভবনে। এরপর বেলা 3টায় সাংস্কৃতিক অঙ্গনের সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে শিল্পকলা একাডেমিতে। সবশেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
একাডেমিতে 3:30 এরকম বাজবে ওনাকে নিতে। ওখান থেকে আমরা বনানী কবরস্থানে তাকে দাফনের চিন্তা ভাবনা করেছি, তার মার কবরে। সবাই দোয়া করবেন ওনার জন্য, উনি খুব ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। বদি নামে পরিচিত ছিলেন অভিনেতা আব্দুল কাদের। হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক কোথাও কেউ নেই এর গুরুত্বপূর্ণ চরিত্রের মাধ্যমে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পান তিনি। এরপর আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে অভিনয় করেছেন 2000-এরও বেশি টিভি নাটকে। মঞ্চেও তিনি এক শক্তিমান অভিনেতা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, কোনো কথা মিথ্যা বলিব না, কোনো কথা মিথ্যা বলিব না। বাকের কি খুন করেছে? বাকের ভাইয়ের বিরুদ্ধে আদালতে বদির মিথ্যে সাক্ষ্য প্রদান, যার ফলে ফাঁসিতে ঝুলতে হয়েছিল বাকের ভাইকে। এই ছিল হুমায়ূন আহমেদ পরিচালিত জনপ্রিয় কোথাও কেউ নেই নাটকের শেষ দৃশ্য। যে নাটক 90-এর দশকে কাঁদিয়েছিল কোটি মানুষের হৃদয়কে, মিথ্যের কাছে পরাজিত না হতে সবাইকে বাধ্য করেছিল রাজপথে নামতে, যার বাকি গল্পটা বলেছিলেন বদি নিজেই। 93 ঐতিহাসিক নাটক কোথাও কেউ নেই এর কেন্দ্রীয় চরিত্র বাকের ভাইয়ের নাটকীয় ফাঁসির 40 দিন পূর্তি উপলক্ষে এক বিরাট কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। কোথাও কেউ নেই নাটকে বদি চরিত্রের মধ্য দিয়ে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা আব্দুল কাদের। আজও অনেকে তাকে সেই নামেই চেনেন। কেমন আছে মনীষা? এমন আরেক জনপ্রিয় নাটক নক্ষত্রের রাত, যেখানে সেই বদি আবির্ভূত হন দুলাভাই চরিত্রে। সাংসারিক মানবিমান হাস্যরস মিলিয়ে নিজেকে তিনি প্রমাণ করেছিলেন একজন শক্তিমান অভিনেতা হিসেবে। একে একে তিনি অভিনয় করে গেছেন অন্তত 2000 টিভি নাটকে। 1951 সালে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন আব্দুল কাদের। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন অর্থনীতিতে। অভিনয় জীবনেও তার রয়েছে অসংখ্য প্রাপ্তি, পুরস্কার। 1972 সালে মুহসিন হলে ছাত্র নাট্য সংসদে দায়িত্ব পালন করেছেন সম্পাদক হিসেবে। 1975 সাল পর্যন্ত ছিলেন ডাকসুর নাট্যচক্রের সদস্য হিসেবেও। থিয়েটার নাট্যগোষ্ঠীর প্রায় 30টির অধিক প্রযোজনার 1000-এর বেশি মঞ্চনাটকে তার শক্তিমান অভিনয়। চিন্তায় টেনশনে আমি হয়ে গেলাম আদমরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। পৌষের হাড় কাঁপানোর শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোতে। ঘন কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে বয়স্ক ও শিশুদের শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগ। নওগাঁর 11 উপজেলার হাসপাতালগুলোতে প্রায় 200 রোগী ভর্তি হয়েছে। বাবুল আক্তার রানার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল সপ্তাহের শৈত্যপ্রবাহের রেশ কাটেনি এখনো। দিনে সূর্য উঠলেও রাতে তাপমাত্রা কমে যায় পঞ্চগড়ে। তবে শনিবার সকাল থেকে আবারও শুরু হয়েছে হিমেল বাতাস। আবহাওয়া অফিস বলছে রোববার থেকে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বয়ে যাবে শৈত্যপ্রবাহ। আমাদের এই পঞ্চগড়ে খুবই শীত বেশি, বুঝছেন, কিন্তু আমরা মনে হয় যে এদিক খুবই কষ্টে আছে। আমাদের তো গরিব লোক, আমার কাপড় নাই বা বাইরে যে কিনবো তারও ব্যবস্থা আমার নাই। নওগাঁয় গত এক সপ্তাহ ধরে বিরাজ করছে ঠান্ডা আবহাওয়া। দুপুরে রোদের দেখা মিললেও সন্ধ্যার আগেই ঘন কুয়াশায় ছেয়ে যায় আশপাশ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। শীত বাড়ার সাথে সরকারি হাসপাতালগুলোতেও বেড়েছে ডায়রিয়া, হাঁপানি ও সর্দি জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। ঠান্ডার কারণে শ্বাসকষ্ট দম আটকাচ্ছে, মানে শুয়েও যাচ্ছে না। হয় শ্বাসকষ্ট, হাঁপানি। 2 দিন ধরে অসুস্থ, খুবই বমি হচ্ছিল আর পাতলা পায়খানা হচ্ছিল, এই জন্য আমি হসপিটালে। ঠান্ডা থেকে শিশু ও বয়স্কদের রক্ষায় খাবার সহ সব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। সব পেশেন্টদেরকে আমরা ম্যানেজ করার পাশাপাশি করোনা ভাইরাস বা কোভিড-19 সম্পর্কে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি কিভাবে তারা থাকবেন, কিভাবে তারা এই রোগ থেকে বেঁচে থাকবেন। উত্তরাঞ্চলের কুড়িগ্রামেও বেড়েছে শীতের তীব্রতা। ভোগান্তিতে পড়েছেন গরিব ও নিম্ন আয়ের মানুষেরা।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, রাজধানীর মগবাজারে খোঁড়াখুঁড়ির কারণে বেশ দুর্ভোগে সড়ক ব্যবহারকারীরা। সেখানে আছেন সহকর্মী তালুকদার বিপ্লব, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বিপ্লব, আপনার কাছে যেমনটি পূর্ববর্তী সংবাদে আমরা জানতে পেরেছি, জনদুর্ভোগের চিত্র দেখেছি আপনার মাধ্যমে। এবারে জানতে চাই, এই সড়কের সংস্কার কাজ আর কতদিন নাগাদ চলবে, কি বলছেন সংশ্লিষ্টরা? জি, আসলে আপনার শেষ প্রশ্নটি দিয়ে আমি শুরু করতে চাই। এই সড়কের যেই জনভোগান্তি, যে উন্নয়ন কাজ চলছে, আসলে কবে নাগাদ শেষ হবে? আসলে এই বিষয়ে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে গত 3 মাস আগে এই কাজ শেষ হবে, এমনটি কিন্তু বলেছিল যারা সংশ্লিষ্ট কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে 16 ইসিভি। তারপরেও কিন্তু তাদের এই কাজ আসলে কবে নাগাদ শেষ হবে এই বিষয়টি নিয়ে কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদের কাছে কোনো সদুত্তর দিতে পারেনি, এমনটি কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছে, যারা আসলে আমাদের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ করছে, তারা আমাদেরকে বলছে। আসলে এ ব্যাপারে সিটি কর্পোরেশন থেকে আমরা যতটুকু জানতে চেয়েছি, সিটি কর্পোরেশন আমাদেরকে এই বিষয়ে এর আগেও আমি বলেছি যে তারা বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে নাকি এই রাস্তায় কাজ তারা করতে হচ্ছে, যার কারণে তাদেরকে কাজের যে আসলে যে গতি, সেই গতি তারা পাচ্ছে না। একই সাথে কিন্তু স্থানীয়দের অভিযোগ হলো যে কাজ আসলে যেই প্রতিদিন যেই রুটিন মাফিক যে কাজগুলি করার কথা, একটি উন্নয়ন কাজ যখন শুরু হয় প্রতিদিন যেটি ধারাবাহিক কাজ চলতে থাকে, সেই কাজগুলো না করে খোঁড়াখুঁড়ি করে কিছুদিন ফেলে রাখার পরবর্তীতে আবার কাজ শুরু করা, এভাবেই কিন্তু তারা করছে, এমনটি কিন্তু তারা বলছে। তো আসলে এই বিষয়ে যারা সংশ্লিষ্ট রয়েছে, সিটি কর্পোরেশনের যারা প্রকৌশল বিভাগ রয়েছে, তারা বিষয়টি এরই মধ্যে অবগত হয়েছেন আমাদের মাধ্যমে, এবং তারা বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তার যেই চলমান কাজ রয়েছে, কাজটি শেষ করে যাতে জনভোগান্তি যত তাড়াতাড়ি দূর করা যায় সে বিষয়টি তারা নজরে রাখছেন। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মগবাজার থেকে জনদুর্ভোগের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। ওয়েব রিলিজ দেওয়া সিনেমার ক্ষেত্রে কোনো সেন্সর বোর্ড নেই, তবে সিনেমায় সব কন্টেন্ট প্রচারের ক্ষেত্রে নীতিমালা তৈরি করার জন্য কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার রাজধানীতে তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। করোনার সেকেন্ড ওয়েভ প্রসঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান তিনি। সিনেমা হলে যেগুলো মুক্তি পায়, যেগুলো ওয়েবে মুক্তি দেওয়া হয়, সেটার জন্য কোনো সেন্সর বোর্ড নাই। ওটিটি প্ল্যাটফর্মে যে সমস্ত ছবি কিংবা অন্যান্য কন্টেন্ট, এন্টারটেইনমেন্ট কন্টেন্ট যেগুলো রিলিজ করা হয়, সেগুলোর জন্য কোনো সেন্সর বোর্ড নাই। সে কারো আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার আছে, আর আদালত কর্তৃক আদালতের আদেশের প্রেক্ষিতে সেটি হয়েছে। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দিনের সংবাদে আবারও স্বাগত। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে 2028 সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে চীন। শনিবার এমনটি জানিয়েছে যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ CEBR। এছাড়া CEBR তাদের রিপোর্টে আরও জানায়, চীন 2023 সাল নাগাদ উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত হতে পারে। সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলে দেখা যায় 2030 সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে শীর্ষে থাকছে চীন। তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় স্থানে ভারত। গেল মাসে চীনের প্রেসিডেন্ট বলেছেন তার সরকারের নতুন 5 বছরের পরিকল্পনার অধীনে করোনা ভাইরাসে সর্বপ্রথম প্রভাব পড়ে চীনা অর্থনীতিতে, তবে দেশটি দ্রুত তা কাটিয়ে ওঠে। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। নাইজেরিয়ায় বড়দিনের আগের দিন সন্ধ্যায় বোকো হারামের জঙ্গিরা খ্রিস্টান অধ্যুষিত একটি গ্রামে হামলা চালিয়ে অন্তত 11 জনকে হত্যা করেছে। এছাড়া গির্জার যাজক সহ 7 জনকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসীরা। উত্তরের বর্নো রাজ্যের চিবুকের কাছে পেমি গ্রামে বৃহস্পতিবার রাতে ওই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চিবুকের স্থানীয় সরকারি সচিব। বিবিসি জানায়, ওই এলাকায় হামলা চালিয়ে তার একটি গির্জা, একটি ওষুধের দোকান এবং বেশ কটি বাড়ি জ্বালিয়ে দিয়েছে। চিবুক থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত একই গ্রামে 6 বছর আগে 200-র বেশি স্কুল ছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, পেমি গ্রামে বড়দিন উপলক্ষে একটি ইন্টারন্যাশনাল খ্রিস্টান ইউথ অর্গানাইজেশনের অনুষ্ঠান চলছিল।
অনুষ্ঠান চলাকালেই বোকো হারাম জঙ্গিরা হামলা চালায়। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। দিনের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। নতুন নয়, পুরনো বাসগুলো রং করেই চালু হচ্ছে রাজধানী কোম্পানি ভিত্তিক বাসের পাইলট প্রকল্প। আধুনিকায়নে 3 লাখ টাকা করে পাবেন মালিকরা। সীমান্তের প্রত্যন্ত গ্রামে আইনশৃঙ্খলা রক্ষায় ভরসা বিজিবি। মৌলিক অধিকার রক্ষা সহ নানা কারণে টহল ও নিরাপত্তা জোরদার বাহিনী। গুলিস্তানের সুন্দরবন মার্কেটে সিটি কর্পোরেশনের অভিযান, 300 অবৈধ দোকান উচ্ছেদ। বিপুল অঙ্কের টাকার বিনিময়ে নবায়ন করতেন দোকান মালিকরা। দেশে করোনার নতুন ধরন শনাক্ত হলেও উদ্বেগের কিছু নেই মত বিশেষজ্ঞদের। নতুন স্ট্রেনের সংক্রমণ ফ্রান্সেও, ভ্যাকসিন নিয়ে তোড়জোড় নানা প্রান্তে। চলে গেলেন কোথাও কেউ নেই এর বদিখ্যাত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। সাংস্কৃতিক অঙ্গনে শোক, জানাজার পর বনানী কবরস্থানে দাফন। সূর্য উঠলেও উত্তরাঞ্চলে ঠান্ডা বাতাসের প্রকোপ, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। রোববার থেকে সারা দেশে শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষে ভারত পিছিয়ে 159 রানে। পাকিস্তানের বিপরীতে নিউজিল্যান্ডের সংগ্রহ 3 উইকেটে 222। এই ছিল দিনের সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।